বাংলা নাটকের প্রবাদ পুরুষ সেলিম আলদিনের আয়োজনে উদ্ভাসিত তার প্রিয় প্রাঙ্গণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনি যে বিভাগে শিক্ষকতা করতেন সেই নাট্যকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা শুধু নন, বরং পুরো ক্যাম্পাস তার জন্মতিথির স্মরণে সোমবার একসঙ্গে বলে উঠেছিল শুভ জন্মদিন। সেলিম আলদিন মহুয়া ফুল ভালোবাসতেন। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে সারি সারি মহুয়ার গাছগুলো যেন জন্মদিনের শুভেচ্ছায় জেগে উঠেছিল প্রাচ্যর আগে। আকাশটা কিভাবে পাঠ করতে হয়, মেঘের ভাষা কি, কুয়াশা কি বলছে, বৃষ্টি কেমন, এগুলোর যে নন্দন তত্ত্ব, এগুলোর যে শিক্ষা, এগুলো আমরা হাঁটতে হাঁটতে সেলিম স্যারের কাছ থেকে এই শিক্ষাগুলো পেয়েছি। স্যারের ভিতরে যে ইউনাইটেড সেন্স, যেটা মানুষকে চেনার, মানুষকে জানার, মানুষকে একত্রিত করার, কিভাবে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি উন্নত হবে, সেই বিষয়ে তার কাছ থেকে যে জ্ঞান গরিমাগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা আজও বহন করছি। যারা অবহেলিত তাদের কথা বলেছেন, তাদেরকে সামনে আনার চেষ্টা করেছেন। তিনি তাদেরই মানুষ ছিলেন। তিনি তাদের মানুষ হয়ে তাদের পর্যন্ত পৌঁছাতে পারলেন না কেন, এই দায়টা মনে হয় আমাদের। সেলিম আলদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দেশের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করেছিলেন। তার চলে যাওয়ার 17 বছর পর এই ক্যাম্পাসে সাংস্কৃতিক যে কোনো আয়োজনে সেলিম আলদিন হয়ে ওঠেন প্রাণপুরুষ। তার জন্মদিনে আজও প্রাণের উৎসব যেন কারে প্রতিটি সজীব প্রাণে। স্যারের ভেতর যে শেকড় সন্ধানে একটা সেই সম্ভাবনাটা ছিল, স্যার যেটা চেষ্টা করতেন যে আমাদের ঐতিহ্যবাহী যে পরিবেশনাগুলো ছিল বা আমাদের ঐতিহ্যকে তিনি যে সামনে তুলে ধরতেন, সেই ঐতিহ্যটাকেই তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন এবং আমরাও তার সেই ধারাবাহিকতায় সেই পথে আমরা চলার চেষ্টা করছি। সেলিম আলদিন মূলত আমার কাছে বলতে পারেন আরাধনার এক বিষয়। সেলিম আলদিন নিয়ে ছোটবেলায় পড়েছি, কিন্তু এত বিস্তৃত পরিমাণে এর আগে মানে এই বিভাগে আসার আগে আসলে জানা হয়নি। আজও সেলিম আলদিনের সঙ্গে পেশাগত জীবনের উজ্জ্বল দিনগুলো ভুলতে পারেন না তার সহকর্মীরা। অনেকে বলেই খালাস, কিন্তু উনি বলে খালাস হচ্ছেন না, কিরকম বলে চ্যালেঞ্জ করে উনি আবার লেখার চেষ্টা করছেন এবং প্রয়োগের চেষ্টা করছেন। সেই সাহসটার দ্বারা আমি অনুপ্রেরণা পেয়েছি। তাহলে সাহসটা কি, যে চ্যালেঞ্জ করা যায়। তো আমি সেলিম আলদিনকে চ্যালেঞ্জ করবো না কেন? উনি যদি অ্যারিস্টটলকে চ্যালেঞ্জ করতে পারে, আমার প্রেরণার জায়গাটা হচ্ছে এই জায়গায়। তার মানে আমার মন যা চায় সেটা কোনো কলোনাইজড মাইন্ডসেট দ্বারা প্রিঅকুপাইড না হয়ে আই ক্যান কোয়েশ্চেন অ্যান্ড আই ক্যান গো ফর এ নিউ অ্যাপ্রোচ। মেবি ইট ইজ এ ফেইলিয়ার। তাহলে আমি তো আমি যেই চেষ্টাটা করবো সেটা সফল হতে হবে কোনো কথা নেই। সফল না হলেও তো চ্যালেঞ্জ করে চেষ্টাটা করা যায়, যেটা সেলিম আলদিন করেছিলেন। আপনি কীভাবে এরকম লেখেন, মানে কীভাবে লেখা হয়? তোদের কি মনে হয় কীভাবে লেখা? আমার তো মনে হয় স্যার, মানে যে যারা যেমন দেখে সেটা থেকে লেখে। তো তোরাও তো দেখো সারাক্ষণ, তো লিখিস না কেন? সব মানুষই তো সবাই তো সব কিছু দেখে, তো লেখে না কেন? তখন মাথা চুলকাচ্ছি যে আসলে তাই। তখন শোন, যে লেখে সে দেখে। আমরা যারা সাহিত্যের ছাত্র তারা কিন্তু আসলে মূলত ভাবি যে নাটকের প্রধান এবং প্রথম যে অস্তিত্ব সেটা হলো ওই ক্লাসরুমে বসে বসে পড়া এবং সেগুলোকে নিয়ে অ্যানালাইজ করা এবং চরিত্র, প্লট এসব নিয়ে বিশ্লেষণ করাটাই হলো মূল। কিন্তু সেলিম আলদিনের ধারণাটা অন্যরকম ছিল। বাংলার মানুষকে বুঝতে গেলে, বাংলার জনজীবনকে বুঝতে গেলে সেখানে নানা ব্যাপ্তির বিষয় আছে সেলিম আলদিনের নাটকে। শুধুমাত্র আঙ্গিকের নিরীক্ষা নয়, বিষয়ের দিক থেকে তার ব্যাপ্তি চরম। তো সুতরাং এই ব্যাপ্তির কথা আসলে এখানে একটা মহাকাব্যিক ব্যঞ্জনা, এখানে পুরাণের সাথে ঘটমান বাস্তবের এক ধরনের সম্পৃক্ততা আছে। আবার কোথায় গিয়ে সে পুরাণের মহিমায় একেবারে মহাকাব্যিক ব্যঞ্জনা এসে উত্তীর্ণ হয়। তো সুতরাং আমার মতো মানুষ, আসলে খুব ক্ষুদ্র মানুষ, সেলিম আলদিনকে ব্যাখ্যা করার প্রচেষ্টা করছি আমি। এটাও এক ধরনের দুঃসাহস বলতে হয়, কিন্তু সেলিম আলদিন পঠিত হবেন, সেলিম আলদিন মঞ্চায়িত হবেন। সেলিম আলদিন বাংলা নাটকের সাহিত্যমানকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তার অসাধারণ কাব্যময় প্রকাশে। অনেকেই তাই বলেন, বাংলা নাটকের শেক্সপিয়ার সেলিম আলদিন যতদিন যাবে বাংলা সাহিত্যে তিনি আরও উজ্জ্বল হয়ে উঠবেন। জহিরুল ইসলাম, ভিউজ বাংলাদেশ।